তারপরে মঞ্চে চলে আসুন করে আমাদের মঞ্চে উপবিষ্ট যে বিশিষ্টজন তাদেরকে বরণ করে নিতে। আমাদের ছাত্রীরা বরণ করে নিচ্ছে আমাদের কলেজের অধ্যাপকদের। বরণ করে নিচ্ছে আজকে আমাদের অ্যাডমিশন কমিটির কর্ণধার এবং আমাদের আজকের ইনচার্জ এমডি ইউসুফ আজিমকে, পলিটিক্যাল সায়েন্স বিভাগের অধ্যাপক ডক্টর এমডি কামাল হোসেন, উনি মূলত আজকের প্রোগ্রামের উদ্যোক্তা। সঞ্জয় মালি আমাদের শারীরিক শিক্ষা বিভাগের অধ্যাপক। আমি প্রথমেই অনুরোধ করব আজকের ইনচার্জ এমডি ইউসুফ আজিম মহাশয়কে তোমাদের আজকের প্রোগ্রামে সূত্রপাত ঘটানোর জন্য। এখনো মর্নিং নেই, গুড মর্নিং সবাইকে। তো আমাদের সবাই বরণ হলো, তাহলে ম্যাডাম কেন বাকি থাকেন? ম্যাডামকে বরণ করার ব্যাপার আছে, পালন করা হচ্ছে। সেটা হচ্ছে কনস্টিটিউশন ডে, 26শে নভেম্বর। আমাদের 1949 সালে কনস্টিটিউশনটা অ্যাডপ্ট করা হয়েছিল এবং 26শে জানুয়ারি থেকে সেটা কার্যকর হয়েছিল। কিন্তু এবার এগুলোর ব্যাপারে স্যাররাই বলবেন, ভালো, ওনারাই ভালো জানেন। তো এই যে আজকের দিনটা সেলিব্রেট হচ্ছে হিস্ট্রি এবং পল সায়েন্স ডিপার্টমেন্ট মিলে, এটা দীর্ঘ 4-5 বছর ধরেই হচ্ছে। তো তোমাদের এটা জানা উচিত যে কনস্টিটিউশন কি এবং এই দিনের তাৎপর্য কি, এইসব আসলে এগুলো জানার জন্যই ডিপার্টমেন্ট এই ধরনের ছোট্ট একটা লেকচার সিরিজ বা সেমিনার যাই হোক শুরু করা হচ্ছে। তো আর এইটুকু বলতে চাইবো আজকের দিনের জন্য যে কনস্টিটিউশন আমাদেরকে কি দেয়, যে আমাদের অধিকার, কর্তব্য, দায়িত্ব এটা শেখায়। একজন যখন কর্তব্য এবং দায়িত্ব এবং অধিকার, সামাজিক মৌল অধিকার, এগুলোই তো কনস্টিটিউশনে আছে, স্যাররা ভালো বলবেন। তো এইটুকু মাথায় রাখবে যে যখন কোনো, আমি যদি বলি যে আমার এই জিনিসটা করার অধিকার, আমার পথ চলার অধিকার, যখন একজন তার অধিকার দেখে তখন এটাও তাকে দেখতে হবে যে এই অধিকার অন্যেরও আছে, তাহলে অন্যকে যাতে সে সেই অধিকারটা ভোগ করতে পারে তাকে সেই সুযোগটা করে দিতে হয়। এমন নয় যে অধিকার আমার, আমি সব করবো। রাস্তায় পথ চলার অধিকার সবার আছে, তাহলে এমন নয় যে আমি এমন ভাবে যাবো যে অন্যরা অসুবিধায় পড়ে। এটাই হচ্ছে অধিকার, সাথে কিছু কর্তব্য এবং দায়িত্ব আছে, এটাই মাথায় রাখবে। এইটুকুই বলা। এবার প্রোগ্রাম ভালোভাবে চলুক। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ এমডি ইউসুফ আজিম মহাশয়কে। আমি এরপরে গোপাল সরকার আমাদের ইংরেজি বিভাগের অধ্যাপক, ও সামান্য কিছু বলতে চেয়েছে, আমরা তার জন্য সম্মানিত বোধ করছি। তো গোপালকে ডেকে নিচ্ছি, গোপাল সরকার মহাশয়কে ডেকে নিচ্ছি এখানে তোমাদের সামনে নিজের বক্তব্য পেশ করার জন্য। সঞ্চালিকা মহাশয়াকে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকে সংবিধান, আমরা যেখানে ভারতবর্ষ একটা স্বাধীন দেশ, এই স্বাধীন ভারতবর্ষ যখন তৈরি হলো, তারপরে আইন শৃঙ্খলা কিভাবে চলবে, কোন ভাবে কাজকর্ম হবে, তার জন্য আজকের দিনে 1949 সালে 26শে নভেম্বরে যে আইন প্রণয়ন করা হয়েছিল সেগুলোকে অ্যাডপ্ট করা হয়েছিল সেদিন আর কি। তারপর 1950 সালে 26শে জানুয়ারি সেটা ফাইনালি শুরু হলো আর কি। মনে করা হয় ভারতবর্ষে যে আইন বা কনস্টিটিউশন আছে সেটা গোটা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ এবং জটিল, কারণ এটা অনেক দেশের সমস্ত আইন শৃঙ্খলাগুলোকে দেখে, ফলো করে, কোন কোন লুফহোলস গুলো আছে সেগুলো দেখে, অন্যান্য দেশের গুলোকে দেখে তারপরে সেগুলোকে আমাদের দেশে সেগুলোকে প্রবর্তন করা হয়েছিল আর কি। সেটার বেসিসে আজকে আমরা যেভাবে কথা বলতে পারছি, আমাদের এক দেশ, এতগুলো দেশ আছে ভারত মানে পৃথিবীতে, যেগুলো খুব কম দেশই আছে আমাদের দেশের মতো কিছু কিছু ফ্যাসিলিটিস গুলো দেয়। যেমন অধিকাংশ দেশই কিন্তু কিছু একটা বেসিক একটা ধর্মের উপরে ডিপেন্ড করে একটা দেশ কিন্তু গড়ে উঠেছে, কিন্তু আমাদের একটা দেশ যেটা কিন্তু একদম সেকুলার একটা ধর্মের কথা বলি আমরা, এবং আমাদের দেশের মধ্যে কোনো মানে জাতি এবং উঁচু নিচু বর্ণ বিদ্বেষটাও কিন্তু সেই ধর্মের ক্ষেত্রে কিন্তু মানে আমাদের দেশের ক্ষেত্রে সেগুলো কিন্তু নেই। কিন্তু মনে রাখতে হবে এটা আমরা কতটা প্র্যাকটিস করছি এবং সেটা মন থেকে কতটা বিশ্বাস করছি। একটা দিবস সেটা কিন্তু মনে করে নেওয়ার দেশ, সেই দিন যে আমরা কতটুকু পেয়েছি, কতটুকু করছি, কতটুকু করব। আজকের এই দিনে আমাদের একটু সচেতন হওয়াটা যেমন জরুরি, ইতিহাসকে যেমন আমরা শ্রদ্ধা করব, রেসপেক্ট করব,
যে কারা কারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল আজকের এই দিনে, তেমন আমরা নিজেরাও সচেতন হব এবং ভবিষ্যতের জন্য আমরা অঙ্গীকারবদ্ধ হব যে আমাদের দেশের অনেক আইন প্রণয়ন সেগুলোকে আমাদের যেন সম্মান করে ভবিষ্যতের জন্য যেন আমরা তৈরি হতে পারি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খুব হঠাৎ করেই একটা আসা স্টেজে, ফলো প্রিপারেশন নিয়ে আসা হয়নি, এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ গোপাল সরকার মহাশয়কে। আমার খুব বেশি কিছু বলার নেই, খুব ছোট্ট করে বলি। ইতিহাসের অধ্যাপক হিসেবে এটুকুই বলার তোমাদের যে আমাদের দেশ যখন স্বাধীন হয়, সবাই জানো 1947 সালে স্বাধীনতা পাই আমরা। তো সেই সময় আমাদের দেশের যে অবস্থা ছিল, মাত্র 30% মানুষ তখন সাক্ষর, এবং এই রকম একটা দেশকে দাঁড় করাতে গেলে যারা সংবিধানের প্রণেতা তারা বুঝতে পেরেছিলেন যে এই দেশ যেটা বিভিন্ন জাতিতে বিভক্ত, বিভিন্ন ধর্মে বিভক্ত, যেখানে অস্পৃশ্যতা এত বেশি, তারা বুঝতে পেরেছিলেন যে এই রকম একটা দেশকে যদি সমাজের কাছে তাদের সমাজকে সুসংবদ্ধ করতে হয়, এই দেশটাকে যদি গোটা পৃথিবীর সামনে সুন্দর করে দাঁড় করাতে হয়, তাহলে সংবিধানের মতো একটা জিনিস, একটা বই যেটা আমাদের খুব দরকার। এবং এখনো এই 2024 সালে দাঁড়িয়ে আমরা মাঝে মাঝে ভুলে যাই যে সংবিধানের উপযোগিতা কি। অনেক ক্ষেত্রেই ধর্মের ভিত্তিতে, জাতির ভিত্তিতে এবং সমাজের অন্যান্য আরো বিভিন্ন উচ্চ নিচ যে বিভিন্ন ভাগ আছে সেই সবের ভিত্তিতে মানুষকে আমরা ভাগ করে ফেলি। কিন্তু সংবিধানের যে মূল কথা, যে আইনের চোখে সবাই সমান, এইটা যে আমি আমার ক্লাসেও বারবার বলি যে এটা যে কত বড় একটা অধিকার, সেটা তোমরা কখনো বুঝতে পারবে যদি কখনো কোনোদিন বিপদে পড়ো। এমন একটা সময় ছিল যখন ফ্রান্সের ফ্রেঞ্চ রেভলিউশন হচ্ছে শুধুমাত্র এই অধিকারটা আদায়ের জন্য যে আইনের চোখে সব মানুষ সমান। কেন? কারণ একজন ধনী ব্যক্তি যদি কোনো অপরাধ করেন তার কোনো সাজা হয় না, সেই অপরাধটাই একজন গরিব ব্যক্তি করলে তাকে তার প্রাণ দিতে হয়। তো এই যে বিভিন্ন ধরনের ডিসক্রিমিনেশন, বিভিন্ন পার্থক্য আইনের চোখে, রাষ্ট্রের চোখে যে মানুষের মধ্যে বিভিন্ন পার্থক্য করার যে প্রবণতা আমরা দেখতে পাই, সেগুলোকে আটকানোর জন্য অবশ্যই ভারতবর্ষের সংবিধান বেশ কিছুটা সফল হয়েছে। আমি আর আমার বক্তব্য আজ দীর্ঘায়িত করবো না, আমার কিছুই বলার কথা নয়, তাও বললাম। অভ্যাস হয়ে গেছে তো, মানে স্টেজে উঠলে বা টিচার হিসাবে এটা আমাদের বদ অভ্যাস আর কি, যে মাইক পেলেই আমরা বলতে শুরু করি। কিন্তু আমি ডেকে নেব আমার আজকের সহকর্মী এবং আজকের যে প্রোগ্রাম, তোমরা এত সুন্দর যে প্রোগ্রাম সেখানে উপস্থিত হয়েছে, এই প্রোগ্রামের মূল উদ্যোক্তা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর এমডি কামাল হোসেন মহাশয়কে। উনি তোমাদের বিস্তারিত ব্যাখ্যা করে শোনাবেন আজকের দিনের উপযোগিতা। গুড মর্নিং সবাইকে। মঞ্চে উপস্থিত আছেন কলেজের মাননীয় টিআইসি মহাশয় মোহাম্মদ ইউসুফ আজিম, উপস্থিত আছেন ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান অনন্যা মহাশয়া, উপস্থিত আছেন গোপাল সরকার মহাশয়, উপস্থিত আছেন আমাদের মাঝে সঞ্জয় মালি এবং আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা। প্রত্যেকেই আজকের এই দুই বিভাগের উদ্যোগে যে আলোচনা সভা বা একটা ছোট্ট আলোচনা, যে আলোচনায় আমরা সকলেই খুব অল্প সময়ের মধ্যে জানতে পেরে এই সুযোগ সুবিধা ভোগ করছি বা নিতে পারছি আজকের দিনে, আমাদের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ 26শে নভেম্বর ভারতের সংবিধান দিবস। 1949 সালের 26শে নভেম্বর দিনটি এতটাই আমাদের কাছে তাৎপর্যপূর্ণ ছিল, যার প্রেক্ষাপট এবং সামাজিক মূল্যবোধ এবং তার উপযোগিতা আমরা যদি না জানি, তাহলে ভারতবর্ষের এই গণপরিষদ কর্তৃক সংবিধান যে রচনা, তা হয়তো
আমরা একজন ভারতীয় নাগরিক হিসেবে ভীষণভাবে মিস করব। আমার আলোচনার আজকের বিষয়বস্তু হলো গণপরিষদ সংবিধান রচনাকালে এই 26শে নভেম্বর দিনটিকে সংবিধান রচনার গৃহীত দিন হিসেবে গ্রহণ করা হয়েছিল, যা পরবর্তীতে 1950 সালে 26শে জানুয়ারি 2015 সালের 19শে নভেম্বর ভারতের সামাজিক এবং ন্যায় মন্ত্রণালয় এই 26শে নভেম্বর দিনটিকে ভারতের সংবিধান দিবস হিসেবে ঘোষণা করল। আমরা এই সংবিধান দিবসের যদি একটু প্রেক্ষাপট জানার চেষ্টা করি তাহলে দেখব ভারতবর্ষ যখন 1947 সালে 15ই আগস্ট স্বাধীনতা লাভ করে তার পূর্বে 200 বছর ব্রিটিশদের দ্বারা শাসিত ছিল। একটা ভয়ঙ্কর সময়কাল, যে ভয়ঙ্কর সময়কাল থেকে ভারতের স্বাধীনতার জন্য কত প্রাণ, কত রক্ত, কত বন্যা বয়ে গেছে, যার ফলস্বরূপ আমরা ভারতে 15ই আগস্ট স্বাধীনতা পেলাম। কিন্তু খুব সহজ ঘটনা নয়, অনেক লড়াই, অনেক আন্দোলন, অনেক সংগ্রাম হয়েছে, যার ফলশ্রুতি আমরা স্বাধীনতা পেয়েছি। কিন্তু তখনও ভারতবর্ষে নিজের কোনো সংবিধান ছিল না। তখন ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের খসড়া কমিটির তিনি সভাপতি হিসেবে এই 26শে নভেম্বর দিনটিকে আলোচনার জন্য গ্রহণ করেন এবং যে আলোচনার মধ্যে এই দিনটির যে তাৎপর্য, কেন বেশি তাৎপর্য, তিনি উল্লেখ করেছিলেন যে দিনটিতেই সব থেকে বেশি আলোচনা যা হয়েছিল তাতে কাটছাঁটটা কম হয়েছিল। অনেক বিষয় নিয়ে আলোচনা হয়, আম্বেদকর আলোচনা করেছিলেন, কিন্তু এই দিনটি এমন একটি দিন যে দিনে খসড়ার অনেক অংশই থেকে গিয়েছিল। মানে খসড়ার যে আলোচনার বিষয়বস্তু ছিল তা বেশিরভাগটাই গ্রহণ করা হয়েছিল, যার জন্য এই দিনটি আমাদের কাছে ভীষণ গুরুত্বের। তো ডক্টর বি.আর. আম্বেদকর কে আমরা জানি সংবিধানের জনক। তো তিনি উপলব্ধি করেছিলেন যে ভারতবর্ষের জন্য একটি স্বাধীন স্বতন্ত্র সংবিধান ভীষণ প্রয়োজন এবং এই ভারতবর্ষে জাতি ধর্ম নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ বসবাস করে। এখানে কোনরূপ ভাবে কোন এক শ্রেণীর মানুষকে, কোন এক জাতির মানুষকে যদি শোষণ করা হয় তবে ভারতবর্ষের কলঙ্ক, কারণ সারা বিশ্বের মানুষ জানতে পারবে বা জানবে যে ভারতবর্ষে এখনো অস্পৃশ্যতা বা বৈষম্য বা জাতিবিদ্বেষ রয়ে গেছে। তিনি তখনই ভবিষ্যৎবাণী করেছিলেন যে আগামী দিনে আমরা এমন এক সংবিধান করতে চাই যে সংবিধানের মৌলিক কাঠামোর মধ্যে থাকবে ধর্মনিরপেক্ষতা, থাকবে গণতন্ত্র, থাকবে সমাজতন্ত্র, থাকবে সার্বভৌমিকতা, থাকবে সৌভ্রাতৃত্ববোধ, থাকবে সংহতি, থাকবে ঐক্য। আমরা সবাই ভারতীয়, আমাদের মধ্যে আমরা বোধটা ভীষণ প্রয়োজন। আমরা ভারতীয়, এটা আমাদের গর্বের বিষয়। তিনি এটা উপলব্ধি করেছিলেন। তো এই সামাজিক মূল্যবোধগুলি যদি আমরা সবসময় আমাদের মধ্যে জাগ্রত করতে পারি তবেই আমাদের এই সংবিধান দিবসের তাৎপর্য বা গুরুত্ব আমরা উপলব্ধি করতে পারব। না হলে আমরা আমাদের ভারতবর্ষ, আমরা সবাই জানি যে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রের নাম ভারতবর্ষ এবং বিশ্বের বৃহত্তম সংবিধান নামও হচ্ছে ভারতবর্ষের সংবিধান।
মূল সংবিধানে 395টি ধারা ছিল, 8টি তফসিল ছিল। বর্তমানে 470টি ধারা রয়েছে এবং 110 বারেরও বেশি সংবিধান পরিবর্তিত হয়েছে এবং 22টি অধ্যায় রয়েছে আমাদের ভারতীয় সংবিধানে। প্রত্যেকটি অধ্যায়ে এবং প্রত্যেকটি ধারাতেই এবং উপধারাতেই প্রত্যেকটি অংশেই কোনো না কোনো ভাবে ভারতবর্ষকে কিভাবে সুন্দরভাবে পরিচালনা করা যায়, কিভাবে ন্যায়ের পথে ভারতবর্ষকে নিয়ে আসা যায়, এটা আলোচনা হয়েছে। কারণ ভারতবর্ষের প্রশাসন, ভারতবর্ষের আইন, প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা জানি যেখানে আইনের অনুশাসন চলে, আমরা আইনকে সবাই মান্যতা দিই। এবং আমরা সবাই জানি যে আমাদের দেশের প্রথম নাগরিক হলেন রাষ্ট্রপতি। প্রথম নাগরিক রাষ্ট্রপতি, এই অধিকারও কিন্তু আমরা জানতে পেরেছি সংবিধান থেকেই। কারণ সংবিধান আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। এই শিক্ষা নিয়েই আমরা আমাদের কলেজকে আরো বড় করে তুলব। আমরা প্রত্যেকটা এই ছোট অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করব। আমরা নিশ্চয়ই ভালো কিছু শিখব, কারণ সংবিধান আমাদেরকে অনেক কিছু শেখায়। সংবিধানের আমরা 6টি মৌলিক অধিকার জানি, 11টি মৌলিক কর্তব্যের কথা জানি। আমরা প্রতিটি জায়গায় একই জিনিস পাবো যে আমরা মানুষ, আমাদের পথ চলা কঠিন নয়, কিন্তু আমাদের এই কঠিন পথকে সুন্দরভাবে, মসৃণভাবে যদি আমাদেরকে এগিয়ে যেতে হয়, তাহলে সংবিধানকে আমাদেরকে মান্যতা দিতে হবে, সংবিধান অনুসারে চলতে হবে। সংবিধানকে অমান্য করলে হবে না। সংবিধানকে অমান্য করার নাম হচ্ছে আইনকে অপমান করা, অমান্য করা। আমরা কিন্তু বাধাহীন নয়, বাধাহীন হলেও আমরা কিন্তু কোথাও গিয়ে সংবিধানের কাছে কিন্তু আমরা নতমস্তকে আমরা কি করি, আমাদের এই রাজনৈতিক দলিল দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনের প্রতি আমাদের একটা শ্রদ্ধা, একটা ভক্তি, একটা সম্মান আমাদের থাকেই। তোমরা নিশ্চয় এই সাংবিধানিক বিষয়, এই সাংবিধানিক মূল্যবোধ আজকের আমাদের এই সংবিধান দিবসে তোমরা নিশ্চয় উপলব্ধি করবে। দুজন স্যার ম্যাডাম বলেছেন যে আমাদের দেশের আইন, আমাদের দেশের প্রশাসন, আমাদের দেশের সংবিধান, নিশ্চয়ই সত্যি আমরা এমন একটি দেশে বসবাস করি যে দেশের প্রশাসন, যে দেশের আইন, যে দেশের প্রশাসন এবং আইন সংবিধান অনুসারেই চলে এবং সংবিধানকে মান্যতা দিয়েই চলে। এবং আমরা প্রত্যেকেই সংবিধানের অধীন, অর্থাৎ আমরা প্রত্যেকেই আইনের অধীন। অর্থাৎ সাংবিধানিক আইন মান্যতা দেওয়া এবং মান্য করা আমাদের প্রত্যেকটি ভারতীয় নাগরিকের কর্তব্য, সঙ্গে আমাদেরও একই কর্তব্য। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ ডক্টর এমডি কামাল হোসেন মহাশয়কে। উনি অত্যন্ত সংক্ষেপে কিন্তু খুব সুন্দর করে সংবিধানের যে মূল জায়গাটা সেটা তোমাদের বুঝিয়ে বললেন। আমি জানি যে এর থেকে আরো অনেক এলাবোরেটলি অনেক কিছু বলার সুযোগ আছে, কিন্তু আমাদের সময়ের অভাবটা সেটা সমস্যা করে দেয়। আর যেহেতু আজকের এত বড় একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে পেরেছি আমরা এত কম সময়ে, এতজন ছাত্রছাত্রী তোমরা এসেছো, তো অবশ্যই একতরফাভাবে আমরা বলে যাব না। তোমাদের মধ্যে যে বলতে চাও, আমাকে কামাল স্যার একজনের নাম বলেছেন, শিব কুমার, সে বোধহয় তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র। তাকে আমি অনুরোধ করছি তুমি মঞ্চে চলে এসো। তুমি আজকের দিনটির বিষয়ে, তাৎপর্যের বিষয়ে যা বলতে চাও তা আমাদের সবাইকে শোনার জন্য আমরা অপেক্ষা করছি। কে শিব কুমার? তুমি এসো। সবাইকে এবং শিক্ষকদের সম্মান জানিয়ে আমার নিজস্ব বক্তব্য উপস্থাপন করার চেষ্টা করছি। আগে যদি বলা হয় আজকে হচ্ছে সংবিধান দিবস, আগে জানার উচিত যে সংবিধান কি, হোয়াট ইজ কনস্টিটিউশন। কনস্টিটিউশন হচ্ছে ইজ দ্য সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড, মানে দেশের আমাদের যে ভূখণ্ড রয়েছে ভারতবর্ষ, এই ভূখণ্ডে সর্বপ্রথমে মানে সুপ্রিম ল হচ্ছে কনস্টিটিউশন, যার উপর ভিত্তি করে আমাদের বিভিন্ন আইনগুলো রয়েছে, যেমন সিআরপিসি, আইপিসি, এইসব আইনগুলি গড়ে উঠেছে। এবং কনস্টিটিউশনের যদি হিস্টোরিটা বলা হয় তাহলে আমরা জানি যে 1949 সালে
26 নভেম্বর এটা আমাদের কনস্টিটিউশন গ্রহণ করা হয়। কিন্তু আমাদের যে সংবিধানকে সেই সংবিধানের মানে তৈরি করতে সময় লেগেছিল 2 বছর 11 মাস 8 দিন। মানে আমাদের যে সংবিধান গ্রহণ করা হয়েছিল তো সময় লেগেছিল, যেটা 1946 সালে কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি একটা গঠন করা ছিল, যার নেতৃত্বে বিভিন্ন প্রতিনিধিগুলো ছিল যারা সারা ভারতের প্রতিনিধি ছিল। যেমন আমাদের যদি বিভিন্ন কমিটি ছিল, যার মধ্যে একটা ছিল ড্রাফটিং কমিটি, এবং ড্রাফটিং কমিটির চেয়ারপারসন ছিলেন আমাদের ডক্টর বি.আর. আম্বেদকর, যার পর যিনি আমাদের সংবিধানকে রচনার ক্ষেত্রে সবথেকে যার অবদান রয়েছে আমাদের কনস্টিটিউশনে। এবার যদি বলা হয় যে ভারতীয় কনস্টিটিউশন এতটা তাৎপর্যপূর্ণ হলো, তাহলে আমাদের বলা হচ্ছে যে শ্রীলঙ্কার যে কনস্টিটিউশন ছিল, মানে 1938 খ্রিস্টাব্দে শ্রীলঙ্কা স্বাধীন হয়, কিন্তু 1972 সালে তাদের কনস্টিটিউশনটা রূপায়ণ হয়েছিল। এত দীর্ঘ সময় পরেও তারা একটা মানে রিজিড কনস্টিটিউশন দিতে পারে, যার ফলস্বরূপ যেটা তামিল এবং সিঙ্গিলির মধ্যে একটি সিভিল ওয়ার হয়েছিল। তাছাড়া আমরা বাংলাদেশেও দেখতে পাই যে বাংলাদেশে 1971 সালে স্বাধীন হওয়ার পরেও তারা সংবিধান রচনা করেছে, কিন্তু আজও এখন তাদের নতুন একটা সংবিধান রচনার প্রয়োজনীয়তা রয়েছে। তার জন্য আমাদের এই ভারতবর্ষের যে সংবিধান, বর্তমান সংবিধানকে আমরা গুরুত্ব প্রদান করি এবং আজকে রেসপেক্ট প্রদান করি। এবং যদি বলা হয় যে বিশেষ দিন কেন দেওয়া হয়েছে সংবিধানে আজকের দিনটাকে, কিছু কিছু জিনিস রয়েছে যার মাধ্যমে আমরা আমাদের সম্মানকে প্রতিস্থাপিত করি। যেমন আমাদের স্যার দিন আমরা সাধারণত আপনি বলে সম্মান প্রদান করি, যেই সব অঙ্গি ভঙ্গির মাধ্যমে আমরা সম্মান প্রদান করি, তার জন্য আমাদের কনস্টিটিউশনের ডে হিসেবে 26 নভেম্বরে আমাদের সংবিধানকে রচনা করা হয়েছে। এবং এবার যদি বলা হয় যে সংবিধান রচনা করেছে যাদের যদি আমরা সম্মান প্রদান করি, কেন আমরা করবো তাদের সম্মান প্রদান? বিশেষ কারণ রয়েছে, কারণ এত বিশাল সুবিশাল দেশ, এত বৈচিত্র্যের মধ্যে এত বৈষম্যতা, যেখানে ধর্মের শেষ নেই। যেই ভারতবর্ষ হচ্ছে এমন দেশ যেখানে সনাতন ধর্মের মানে একটা প্রতিষ্ঠান, সেখানে শিখ ধর্মের আবির্ভাব হয়েছে, জৈন ধর্ম আবির্ভাব হয়েছে, বৌদ্ধ ধর্ম আবির্ভাব হয়েছে, এবং আরো প্রচুর ধর্ম রয়েছে, এবং বিভিন্ন জাতি বৈধ অস্পৃশ্যতা বিভিন্ন সমস্যায় জর্জিত দেশ, যেখানে আমাদের মণিপুরের মতো সমস্যা এখনো দেখা যায়। তো এই যে তার সমস্যাগুলো রয়েছে, এই সমস্যাগুলি অতদিন আগে আমাদের 75 বছর আগে আমাদের সংবিধান প্রণেতাগণ সেটা উপলব্ধি করেছিল, এবং উপলব্ধি করার ফলস্বরূপ তারা এত সুন্দর একটা কনস্টিটিউশন আমাদেরকে দিয়েছে। এবং যে কনস্টিটিউশনে যে বিভিন্ন সময়ের সাথে পরিবর্তন হয়েছে, যদিও যে বাস্তব মানে যেটা অরিজিনাল যেটা কপি রয়েছে তার চেঞ্জ হয়েছে, কারণ আমরা জানি যে সময়ের সাথে সাথে আমাদের সমস্যা আসে, এবং সেই সমস্যার সাথে আমাদের চলতে গেলে আমাদের বিভিন্ন চেঞ্জ আনতে হয়। তার জন্য সংবিধান আমাদের অ্যামেন্ডমেন্ট হতে আছে, 101 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হয়ে গেছে। তাহলে এবং তারা আমাদের যারা প্রণেতাগণ ছিল তারা বুঝতে পেরেছিল যে একদিন ভারতীয় জনগণের এই সংবিধানের পরিবর্তন লাগবে। তার ফলস্বরূপ তারা সংবিধানের যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের প্রসেসটা বিভিন্ন সুন্দরভাবে তুলে ধরেছে, আমাদের 368 নং আর্টিকেলে রয়েছে এবং সুন্দরভাবে। এবং যদি অ্যাজ এ স্টুডেন্ট আমি সংবিধানকে বিশেষ সম্মান প্রদান করি, কারণ আমি অ্যাজ এ স্টুডেন্ট ফ্রি এডুকেশন এবং কম্পালসারি এডুকেশন আমাদের সংবিধান আমাদের প্রদান করছে, কারণ আমাদের আর্টিকেল 21A তে রয়েছে যে এভরিওয়ান শুড গেট ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন এজ বিটুইন 16 to 14, মানে আমরা যারা 6 থেকে 14 বছর পর্যন্ত আমরা ফ্রি এবং কম্পালসারি এডুকেশন পাই, কারণ ক্লাস 8 পর্যন্ত আমরা ফ্রি বই পাই, যেটা আমরা ফ্রি এডুকেশন আমাদের সরকার আমাদের প্রদান করে থাকে। তারপর থেকে আমাদের টেক্সট বই কিনতে হয়। তো এইভাবে আমাদের সংবিধান আমাদের প্রদান করেছে, এবং সংবিধানের বেসিক যেগুলো স্ট্রাকচার রয়েছে, যেটা আমাদের রয়েছে যে ডেমোক্রেটিক কান্ট্রি, সোভারেন কান্ট্রি, বিভিন্ন যে বেসিক স্ট্রাকচারগুলো রয়েছে তার প্রতি আমাদের সম্মান করা উচিত। এবং শেষে বলতে চাই যে অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন 1996 সালে, যখন তার সরকার অটল বিহারী বাজপেয়ী সরকার যখন মানে একটি ভোটের জন্য নো কনফিডেন্স মোডে মানে পড়ে গেছিল, তখন অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন যে ये देश रहना चाहिए, सत्ता आएगा जाए परंतु ये देश रहना चाहिए, देश का लोकतंत्र अमर रहना चाहिए। লোকতন্ত্র মানে ডেমোক্রেসি। আমাদের দেশের এটাই একটা বিশেষ, যেটা ডেমোক্রেসি মানে সবথেকে সুন্দরতম একটা আইডিওলজি, যে আইডিওলজিতে বলা হয় যে ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ পিপল ফর পিপল বাই দ্য পিপল, মানে জনগণই শেষ। এবং দেশের এটা আমাদের দেশ, ভারতবর্ষে কোনো ধর্ম নেই, ধর্মনিরপেক্ষ দেশ, এবং সেই ধর্মনিরপেক্ষ দেশে সব নাগরিকের সমান। এই বলে আমার মানে বক্তব্য শেষ করতে চাইছি, এবং বলতে চাই যে আমাদের সংবিধানের প্রতি আমাদের সম্মান রাখা উচিত, এবং প্রত্যেকটা আমাদের দৈনন্দিন দিন কিভাবে আমাদের পরিচালিত হয় সেটা আমাদের সংবিধান নির্দেশনা করে। কিভাবে যেন আমাদের কলেজের বিশেষ কিছু নিয়ম রয়েছে, যা 75% অ্যাটেন্ডেন্স ম্যান্ডেটরি, যেরকম আমাদের যদি হাই স্কুলতে যাই, হাই স্কুলতে যে ড্রেস কোড থাকে সেই ড্রেস কোডের মধ্যে চলতে হবে যেরকম। এবং তারপর যদি বলা হয় ডালখোলা কলেজে একটা ড্রেস কোড রয়েছে, সেই ড্রেস কোডের মাধ্যমে তারা মানে কলেজে যাওয়া আসা করে, সেটা হচ্ছে নিয়ম। সেরকম আমাদের কনস্টিটিউশন হচ্ছে বা সংবিধান হচ্ছে প্রত্যেকটা দেশের একটা নিয়ম, যার উপর ভিত্তি করে সবকিছু নিয়ন্ত্রিত হয়। এই বলে আমি শেষ করতে চাই।
শিবকুমারকে অনেক ধন্যবাদ এত স্বতঃস্ফূর্ত বক্তব্য রাখার জন্য। আমাদের ছাত্রছাত্রীদেরকে এই ধরনের বক্তব্য রাখতে দেখে সত্যি আমাদের গর্বে মাথা উঁচু হয়ে যায়। শিবকুমার একটা খুব গুরুত্বপূর্ণ নাম উচ্চারণ করেছে, মণিপুর। মণিপুরের এখন যা অবস্থা, সেখানে বলা যায় যে ওখানে যে মৈতেই এবং কুকি যে জনগোষ্ঠী, সবাই জানো নিশ্চয়ই এতদিনে, তাদের মধ্যে একটা সিভিল ওয়ারের মতো চলছে, গৃহযুদ্ধ চলছে। কত মানুষ সেখানে তাদের প্রাণ দিয়েছেন, মেয়েরা প্রাণ দিয়েছে, বাচ্চাদের প্রাণ দিয়েছে। এই একটা ঘটনা প্রমাণ করে যে সংবিধান যেখানে মানা হয় না বা কনস্টিটিউশনের শাসন এখন ওখানে যখন সুপ্রতিষ্ঠিতভাবে পড়া যাচ্ছে না, তখন সেখানে কি হতে পারে। তো এরপরে আমি ডেকে নিচ্ছি আমাদের পলিটিক্যাল সায়েন্স বিভাগেরই আরেকজন ছাত্র কপিল দাসকে। কপিলও আজকের সংবিধানের ব্যাপারে আমাদের আলোকিত করবে। আমি কপিল মণ্ডল। এখানে উপস্থিত সকল শিক্ষক মহাশয়কে আমি প্রথমে নমন জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আজকে 26 নভেম্বর আমাদের সাংবিধানিক দিবস। আমি डॉक्टर हरिओम पनवाड़ेर लेखा मैं संविधान हूँ, मैं शक्ति हूँ, अमर गर्भ हूँ, आजादी का विजय पर्व हूँ, पहले राष्ट्रपति का गुण हूँ, बाबा भीमराव का मन हूँ, मैं बलिदानों का चंदन हूँ, कर्तव्यों का अभिनंदन हूँ, लोकतंत्र का उद्वादन हूँ, अधिकारों का संबोधन हूँ, मैं आचरणों का लेखा हूँ, कानूनी लक्ष्मण रेखा हूँ, कभी कभी मैं रामायण हूँ, कभी कभी गीता होता हूँ, रावण वध पर हंस लेता हूँ, दुर्योधन हट पर रोता हूँ, मेरे बादल समता के हैं, दिन दुखी के ममता के हैं, कोई भूखा नहीं रहेगा, कोई आंसू नहीं बहेगा, मेरा मन क्रंदन करता है जब कोई भूखा मरता है, मैं जब आजाद हुआ हूँ और अधिक बर्बाद हुआ हूँ, मैं ऊपर से हरा भरा हूँ, ससंग में 100 बार मरा हूँ, मैंने तो उपहार दिए हैं, मौलिक भी अधिकार दिए हैं, धर्म कर्म शासन दिए हैं, जीने का अधिकार दिए हैं, सबको भाषण की आजादी, कोई भी बन जाए गांधी, लेकिन तुमने अधिकारों का मुझ में लिखो अपचारों का, क्या ऐसा उपयोग किया है, सब नाजायज भोग किया है, मेरा यो अनुकरण किया है, जैसे सीता हरण किया है, मैंने तो सपना सौंपी थी, तुमने फर्क की व्यवस्था कर दी, हर मंजिल भुला कर डाली, गंगा मां मिली कर डाली, शांति अवस्था हंस हो गई, विस्फोटों का भस्म हो गई, आज अहिंसो बना बसी है, कायरता की घर दासी है, मिलती है, डाकू को ताली मिलती है, कोई अधिकारी कोई आपराधिक चलन हुआ है, मेरा भी अपहरण हुआ है, मैं चोटिल हूँ, सत्य कसमें खाता है, सबने कसमें को तोड़ा है, मुझको नंगा कर छोड़ा है, जब जब कोई बम फटता है तब तब मेरा कद घटता है, ये शासन की नाकामी है पर मेरी तो बदनामी है, दागी चेहरों बालों ससंद चंबल घाटी दिख रही है, ससंद की आवाजों में हल्दी घाटी चीख रही है सॉरी, मार गए चाटे, छोटे कद की अवतारों ने मुझको बौना समझ लिया है, अपनी अपनी खुदगर्जी के लिए खिलौना समझ लिया है, मैं लहू हूँ, मैं यत होकर जनपद हाड़पद डाल रहा हूँ, शायद नया खून ভালো করে বলার চেষ্টা করব। আমি বলে নিজের বক্তব্যটা শেষ করলাম। ধন্যবাদ অনেক একটা এত সুন্দর কবিতা আমাদের পড়ে শোনানোর জন্য। আচ্ছা, আমরা একেবারে প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। এটুকুই তোমাদের সবাইকে বলার যে সংবিধানের প্রস্তাবনা তোমরা সবাই জানো, আমরাও সবাই জানি। সমস্যা হয় যখন আমরা ভুলে যাই, অস্বীকার করি,
নিজেদের সুবিধার জন্য পাল্টে দিই, সেটা করা যাবে না। আজকের যে সংবিধান দিবস সেটাই আমাদের বারবার মনে করায় যে এই দেশের সংবিধান সেটা আমাদের সবার জন্য, তাকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। আজকের এই অনুষ্ঠানের যিনি বারবার আমি বলছি যিনি মূল উদ্যোক্তা ডক্টর এমডি কামাল হোসেন আসার জন্য, বাকি যে দুজন অধ্যাপক আমাদের মঞ্চে এসে আমাদের সঙ্গে থাকলেন, অধ্যাপক সঞ্জয় মালী এবং অধ্যাপক গোপাল সরকার, তাদের দুজনকে আমাদের তরফ থেকে অনেক ধন্যবাদ। মুর্শেদ আলম মহাশয়কে দেখেছি আমরা অনেকটাই টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দিতে, তাকে অনেক ধন্যবাদ এবং আজকের এই প্রোগ্রামের সাথে জড়িত প্রত্যেককেই অনেক ধন্যবাদ। তাদের একদম শেষে এসে বলি যে ছাত্রছাত্রীরা তোমরা এত স্বতঃস্ফূর্তভাবে সবার জন্য, সব ছাত্রছাত্রীদের জন্য চকলেটের ব্যবস্থা আছে। আচ্ছা, প্রত্যেকে গেটে বেরোনোর সময় চকলেট নিয়ে যাবেন, ঠিক আছে? অনেক ধন্যবাদ তোমাদের সবাই। ডক্টর এমডি